ভালো আছি কথাটা যতটা সহজে বলা যায়, আসলে কি ঠিক ততটা সহজে ভালো থাকা যায়? আমাদের জীবনটা খুবই ছোট, জীবনের গল্পটা কিন্তু অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুবই সহজ, কিন্তু পাওয়াটা খুবই কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। একটা মানুষ পুরো জীবনটাই কিন্তু কষ্ট ভোগ করে না, আবার একটা মানুষ পুরো জীবনটাই কিন্তু সুখ ভোগ করে যেতে পারে না। মানুষের জীবনে উত্থান পতন আছেই। জীবনে চলতে চলতে এমন সব বাস্তবতার মুখোমুখি হয়েছি যে এখন আমার জীবনটাই পুরো একটা গল্প হয়ে গেছে। আমার জীবনেও এমন একদিন ছিল যখন আমাকে আধা কেজি চিংড়ি মাছ কিনেও চিন্তা করা লাগতো এই আধা কেজি চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে পরের মাসের বেতন পাওয়ার আগ পর্যন্ত চালিয়ে নিব। মাছের ভিতরে একটা মাছই আছে যা কিনা অল্প কয়েকটা তরকারিতে দিলে পুরো এক কড়াই তরকারি রান্না করা যায়। এজন্য চিংড়ি মাছটা সবসময় আমার খুব পছন্দের ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? কেউ রাজা থেকে হয়ে যায় পথের ফকির, আর কেউ পথের ফকির থেকে হয়ে যায় রাজা। আজকে আমাকে আপনারা যে অবস্থানে দেখতে পাচ্ছেন, আমার এই অবস্থানটা কিন্তু খুব বেশি দিনের নয়, বেশি হলে 5-6 বছরের মতো হবে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলেও কপাল দোষে হয়ে গেছিলাম পথের কাঙাল। আসলে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার স্বামী যখন প্রথমবার প্রবাসে আসে, তখন আমি যদি আমার পরিবারের কথার সাথে তাল মিলিয়ে চলতাম, তাদের কথার বিরুদ্ধে গিয়ে আমার স্বামীকে প্রবাসে না পাঠাতাম, তাহলে আমাকেও হয়তো আর 5টা সাধারণ মেয়ের মতো ভাগ্যের দোহাই দিয়ে সংসারের জাতাকলে পিষ্ট হতে হতো। তাদের কথার সাথে তাল মিলিয়ে চলতে পারিনি দেখে তখন আমি হয়ে গেছিলাম তাদের চোখে সবচেয়ে খারাপ। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে তখন আমি তাদের কথার সাথে তাল মিলিয়ে চলিনি। এজন্য এই সুখটা আজকে আমার কপালে ছিল। সুখ বলবো কিনা জানি না, তবে যেমন আছি আলহামদুলিল্লাহ। আমার স্বামী প্রবাসে আসে আমার বিয়ের প্রায় 6-7 বছর পরে। এই 6-7 বছরে আমি আমার স্বামীকে ছাড়া খুব বেশি হলে মাত্র 1 থেকে 1.5 মাসের মতো আলাদা থেকেছি। তাই ছাড়া আমি কখনো তাকে একা রেখে কোথাও যাই নাই। এই 1-1.5 মাস থাকছিলাম আলাদা, সেটাও একটা কারণে। আসলে আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে ছিল না, এজন্য আর কি একটা কারণে 1-1.5 মাসের মতো আমাকে আলাদা থাকতে হয়েছিল আমার বাবার বাড়িতে। যে সে গল্পটাও তোমাদের কাছে শেয়ার করব। তাই ছাড়া আর কখনোই আমি তাকে রেখে কোথাও যাই নাই। আর সেই আমি কিনা আমার স্বামীকে পাঠিয়ে দিলাম প্রবাসে। কতটা যন্ত্রণা বুকে নিয়ে যে তাকে পাঠিয়েছিলাম সেটা শুধু আমি নিজেই জানি। কিন্তু আশেপাশের লোকজন সবাই মনে করতো আমি যেন কত শান্তিতে আছি, কত সুখে আছি। সবাই শুধু আমার উপরের ভালো টাকাটাই দেখতো। সবাই বলতো প্রবাসী স্বামীর টাকা পেয়ে নাকি আমি মহান সুখে আছি। একজন স্ত্রীর কাছে তার স্বামী যে মাথার উপরে কত বড় একটা ছায়া, সেদিন আমি সেটা বুঝতে পারছিলাম। একজন প্রবাসীর স্ত্রী স্বামী ছাড়া যে কতটা কষ্টে, কতটা দুঃখে দিন কাটায়, সেটা শুধুমাত্র একজন প্রবাসীর স্ত্রী বুঝতে পারে। তাদের মনের কষ্টগুলো কেউই বুঝতে চায় না। সারাদিন কাজকর্মের মাঝে নিজেকে ব্যস্ত রাখে আর রাতের বেলায় কেঁদে কেঁদে বালিশ ভিজায়। এটাই হলো প্রবাসীর স্ত্রীদের একটা জীবন। তারা না পারে শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকতে, না পারে বাবার বাড়িতে গিয়ে মন খুলে কাঁদতে। আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মেয়েরই একটা নিজের বলে কিছু থাকা উচিত, যেখানে গিয়ে সে মনের সুখে কাঁদতে পারে। জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি মেয়েদের নিজের কোনো বাড়ি নেই। জন্মের পর থেকে যে বাড়িটাতে থাকছে সেটা হলো তার বাবার বাড়ি, আর বিয়ের পরে যে বাড়িটাতে আসে সেটা হলো তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে একটু কোনো কিছুতে এদিক ওদিক হলেই শুনতে হয়, এটা কি তুমি তোমার নিজের বাড়ি পেয়েছো যে যা মন চাচ্ছে তাই করছো? আবার সেই মেয়েটা যখন বুকে একরাশ কষ্ট জমা রেখে বাবার বাড়িতে যায়, সেখানে গিয়ে তাকে কোথায় ঘুমাবে সেটাও কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হয়। জন্মের পর থেকে যে বাড়িটাতে থাকছে, খেলছে, ঘুরে বেরিয়েছে, বড় হয়েছে, সেখানে বিয়ের পরেই তার ঘরটা অন্যজনের হয়ে গেছে। তখন তাকে কিনা কারো কাছ থেকে অনুমতি নিতে হয় যে সে কোথায় ঘুমাবে। এটা যে কতটা কষ্টের, কতটা বেদনার, সেটা একজন বাবা মা সেটা বুঝতে পারে না।
আমি মনে করি প্রতিটা মেয়ের একটা নিজের বলে কিছু থাকা উচিত। সেখানে গিয়ে তার কারো কাছ থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না। সেখানে সে সুখ না পাক, মন খুলে একটু কাঁদতে তো পারবে। দীর্ঘ একটা বছর আমি যে কি কষ্ট সহ্য করেছি, অসহ্য যন্ত্রণা পেয়েছি, সেটা যেন আর কারো ভাগ্যে না থাকুক। একটা বছর পর আমার স্বামী আমাদের সবাইকে তার কাছে নিয়ে আসে। আমরা তারপর থেকে একসাথেই থাকি। সবাই মনে করে প্রবাসে টাকা ওড়ে, কিন্তু যেমন আয় ব্যয়টাও ঠিক তেমনই। প্রবাসে চলতে গেলে একটা পরিবার নিয়ে যে কতটা খরচ হয় সেটা যারা প্রবাসে আছে তারাই জানে। তবে সেটার জন্য এখন আর কোনো আফসোস হয় না। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। জীবন তো একটাই, একটা জীবনে আর কতই বা চাওয়া থাকে মানুষের। যা চাওয়ার ছিল তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। অজপাড়া গায়ে বেড়ে ওঠা একটা মেয়ে আমি, যার চাহিদা ছিল খুবই সামান্য, কিন্তু চোখে ছিল অনেক স্বপ্ন। কখনো ভাবতে পারিনি আমার সেই স্বপ্নগুলো আমার সামনে এসে ধরা দিবে, বাস্তবে পরিণত হবে। আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি। তার প্রথম আর প্রধান কারণ হলো আমরা সর্বদা ব্যর্থতার হিসেব করি। শুধু জীবনটাই যে মস্ত বড় পাওয়া, এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা অধিকাংশ মানুষই সেটা বুঝতে পারি না। আমাদের নিজেদের মতামতকে আমরা প্রাধান্য দিতে পারি না। কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এতটাই ভাবি যে ভাবতে ভাবতে আমাদের সময়টাই চলে যায়, কিন্তু আমরা আর কাজটা করে উঠতে পারি না। যা হোক, অনেক কিছুই বলে ফেললাম। আজকের মতো বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।